নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। 127 দিন পর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো সংস্কারের কাজে বন্ধ থাকা গজলডোবা ব্যারেজ সেতু। আপাতত 25 টনের বেশি ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। স্বস্তিতে স্থানীয় মানুষ, ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা। লাটাগুড়ি থেকে ময়নাগুড়ি পর্যন্ত রাস্তা সম্প্রসারণ হলে কেটে ফেলতে হবে 5000 গাছ। ব্যাপক ক্ষতি হবে পরিবেশের। এই বৃক্ষচ্ছেদনের বিরোধিতা করে নাগরিক কনভেনশন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে। নেশামুক্ত ওয়ার্ড গড়ার লক্ষ্যে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন নিজেই গেলেন কোতোয়ালি থানায়। ড্রাগের বিরুদ্ধে বিক্ষোভ কোতোয়ালি থানায় মহিলাদের। জলপাইগুড়ি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের মহিলারা এই বিক্ষোভ করেন। নেশার সামগ্রী বিক্রি বন্ধের জন্য এলাকার বাসিন্দাদের একাংশের ক্ষোভের মুখে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। চেয়ারপারসন বিক্ষোভের মুখে পড়েন অগ্রণী ক্লাবের পাশে এক আলোচনা সভায়। এরপর রাত 9:30 নাগাদ পুরসভার চেয়ারপারসন পাপিয়া পালের নেতৃত্বে এলাকার শতাধিক মহিলা ও বাসিন্দারা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ডেপুটেশনে সামিল হন। নেশামুক্ত এলাকা গড়ার লক্ষ্যে মহিলাদের এই বিক্ষোভ বলে জানা গেছে। যখন আমরা কদমতলা যাই, টোটোর জন্য দাঁড়িয়ে থাকি আমাদের মোড়ে, তখন কি হয়, সব টোটোওয়ালারা আসে ওখানে দাঁড়িয়ে থাকে। ওরা জিনিস নিজে হাতে ধরে নিয়ে যাচ্ছে। টোটোওয়ালা ওপেন আজকে আমরা বসি, আমরা যে আজকে আসি ছোট কমিটি করে দেব। এই কমিটি হচ্ছে দেখবে কে করছে কে করছে না। এই কলোনিরই যারা আছে, এখানে তো কলোনির লোকজনই বেশি আছে, বাঘাযতীন কলোনি, সেই কমিটির লোকজনই দেখবে এবং সতর্ক করে দেবে, প্রয়োজনে নাম দিয়ে দিবে প্রশাসনের কাছে। এই কারণেই আসা, আমাদের পাড়ায়, আমরা ভাটিয়া বিল্ডিং বাসী 7 নম্বর ওয়ার্ড, আমাদের পাড়ায় গলিতে গলিতে তাবর মাথা আছে, এই বিএস এর ব্যবসা করছে, তার সঙ্গে অনেক ছোট মোটো ব্যবসাদারও আছে। তারা গাড়ি বাড়ি দেনাদের করে নিচ্ছে, রাতারাতি ওদের গাড়ি বাড়ি হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি আমরা এটা বন্ধ করতে। আর এই কারণে আমরা রাস্তা বেরোতে পারি না, আমরা মা বোনেরা অসুবিধার মধ্যে আছি। আমরা এটাও চাই, এটা 5-6 বছর ধরে চলছে আমাদের ওয়ার্ডে। আমরা আগে অনেক পদক্ষেপ নিচ্ছি, কোনো লাভ হয় নাই। আমরা চাচ্ছি এটা বন্ধ করাতে। প্রশাসনের কাছে আমাদের এই কারণেই আসা। আর আমাদের ঘরেও তো সন্তান আছে। আর আমরা যেগুলো যারা আসে সবাই এটাই চাচ্ছি যে এবার যাতে ধরা হচ্ছে, যাদের নাম দেওয়া হইলো, তারা যাতে বের হইতে না পারে। আর যদি বের হয় প্রশাসনের এলাকায় কি সিসি ক্যামেরা যাচ্ছেন? না, সিসি ক্যামেরা আমি এর আগে যখন পাড়ার সমাধান হয়েছিল আমি একবার বলেছিলাম, কিন্তু তারপরে দেখলাম এটা ওরা ভাঙবে। সিসি ক্যামেরা আমাদেরকেই ভয় পাচ্ছে না, এর আগে প্রশাসন হচ্ছে ভয় পায় না। ওরা 2 দিন থানায় থাকে, জেলে রাখতে বের হয়ে যাচ্ছে। কিভাবে বেরোচ্ছে এটাই আমাদের প্রশ্ন প্রশাসনের কাছে, কি করে ওরা বেরোচ্ছে। তো আমরা চাচ্ছি ওদেরকে ধরা হোক, কিন্তু বের যাতে না হতে পারে, অন্তত শিক্ষা পেয়ে বের হোক। কি নাম আপনার? আমরা অনেক। আপনার নাম কি? আমার নাম টুম্পা ঘোষ। এর আগে ডিএম অফিসে আমরা ডেপুটেশনে এই বিষয় নিয়ে গেছিলাম, কিন্তু অনেক কিছু করার পরেও ধরছেও, কিন্তু তারা কিভাবে বের হয়ে গেল, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। শিপ্রা ঘোষ না, মানে টুম্পা ঘোষ। টুম্পা। আবার যে বিষয়টি উঠে এলো এবং সত্যি আশঙ্কা এবং আমাদের পিঠ থেকে গিয়েছে সেই বাসিন্দাদের, যাদের ঘরের ছোট ছোট ছেলে মেয়েদের, তারা এখন আতঙ্কিত বোধ করছে যে তাদের ছেলেরাও পা পিছলে এই ধরনের ব্যবসার সাথে লিপ্ত হয়ে যেতে পারে। কারণ খুব অল্প সময়ে কম পরিশ্রমে একটা বড়লোক হবার প্রলোভন দেখিয়ে কিছু বাচ্চা কিন্তু এই ধরনের নেশায় বা নেশাদ্রব্য বিক্রি বা সেবন তারা লিপ্ত হচ্ছে। তা দুটোই সমান অপরাধ। এই জন্য আজকে সমস্ত নাগরিকবৃন্দের পক্ষ থেকে আজকে তারা আমার সাথে সেই সভা শেষ হবার পরে তারা আজকে আমার সাথে আমরা থানায় এসেছি
আমার সঙ্গে আমার পুলিশ অফিসারের সঙ্গে কথা হলো এবং আমরা তাকে লিখিত অভিযোগ জানালাম। এখানকার বাসিন্দাদের সমস্ত লিখিত অভিযোগ তারা এখানে তুলে ধরলেন নাম সহ, এবং বাসিন্দারা কথা দিলেন যে পুলিশ প্রশাসনের সঙ্গে সমস্ত রকম সহায়তা তারা করবেন। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের 7 নম্বর ওয়ার্ডবাসী যারা রয়েছেন তাদের সন্তানদের যাতে বিপথে না যায় সেই দিকে লক্ষ্য রেখে আমি সমস্ত বাসিন্দাদের সহ এখানে পুলিশের সাথে কথা বললাম। উনি আমাকে জানালেন যে কোনো রকম আমরা যদি এর বিরুদ্ধে লড়ি বা আমি 7 দিনের মধ্যে আমরা দেখছি আমরা ওখানে নামবো এবং কোনো রকম সব রকম সাহায্য যেন আমরা ওই ওয়ার্ডের সাপোর্ট পাই। উনি বললেন যে আমি অনেক সময় অভিযানে গিয়ে দেখেছি, আমি যখন আশেপাশে এটা উনি আমাকে জানালেন যে আমরা ডাকার পরেও অনেকে হয়তো আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরোয় না, আমরা চাই তাদেরকে নিয়ে কাজটা করতে, কিন্তু সেক্ষেত্রে হয়তো একটা আতঙ্ক কাজ করে। কিন্তু সেক্ষেত্রে উনি আমাকে বললেন যে আমরা যেন ওয়ার্ডের বাসিন্দাদের কাছে পাই, পাশে সাপোর্ট পাই, তারপরে আমরা যেটা করবার আমরা করব। পথ দুর্ঘটনায় আহত ছেলের চিকিৎসার সাহায্যের আবেদন পরিবারের। আশঙ্কাজনক অবস্থায় ছেলের চিকিৎসার খরচে হিমশিম পরিবার। সাহায্যের আবেদন মাহুতপাড়ার দরিদ্র পরিবারের। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের মাহুতপাড়ার দরিদ্র পরিবারের ছেলে এমডি সোহেল, বয়স প্রায় 20, এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। গত রবিবার সে বাইক নিয়ে জমিদারপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হয়। পরিবারের দাবি, দুর্ঘটনায় গুরুতর আঘাত না পেলেও স্থানীয় কয়েকজন উত্তেজিত মানুষ তাকে ব্যাপকভাবে মারধর করে। বিশেষ করে মাথায় প্রচণ্ড প্রহার করা হয়। প্রথমে তাকে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। মাথায় গুরুতর আঘাত থাকায় সেখানে অস্ত্রোপচারও করা হয়েছে। বর্তমানে সে আইসিইউতে ভর্তি রয়েছে। পরিবারের দাবি, চিকিৎসার খরচ ইতিমধ্যেই কয়েক লক্ষ টাকার সীমা ছুঁয়েছে। দরিদ্র পরিবারের পক্ষে এত বড় খরচ বহন করা সম্ভব নয়, তাই তারা সমাজের সব মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। একই সঙ্গে প্রশ্ন উঠছে, দুর্ঘটনার পর কেন তাকে মারধর করা হলো এবং এর পেছনে কারা জড়িত? এই ঘটনার তদন্তের দাবিতে পরিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে। সহযোগিতার জন্য পরিবারের তরফে যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে 9134293821। এই নম্বরেই অনলাইনে সাহায্য পাঠানো যেতে পারে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। হ্যাঁ, আমার ছেলে রুহান নার্সিংহোম, হ্যাঁ আইসিইউতে আছে এখন। আমি সর্বপ্রথম চাচ্ছি আমার ছেলে সুস্থ মতন বাড়িতে আসুক। আর যে মারধর করছে এটা তো আইনগত যদি বিচার চাচ্ছি আমি। ওখানে কিছু পাবলিক মেরেছিল। ও যে অ্যাক্সিডেন্টের ঘটনা, সে অ্যাক্সিডেন্ট হতে পারে তাই বলে কি আইন কি নিজের হাতে কেউ তুলে নেবে? পুলিশ প্রশাসনের দ্বারা এটা করতে পারতো। খুবই মেরেছে। এখন কঠিন অবস্থায় আমার ছেলে আছে, মৃত্যুর সাথে লড়াই করতেছে। মারার জন্যই এরকম হয়েছিল, মারার স্পট গুলো বোঝা যাচ্ছে পুরা। হ্যাঁ, আমি চাচ্ছি পুলিশ প্রশাসনের দ্বারা যার মেরেছে তাদের আমি শাস্তি চাই। আমার স্বামী কিছু করে না, আমার ছেলে হাজিরা কাজ করতো, হাজিরা মজুরা। আমার নাম মনোয়ারা বেগম, আমার বাড়ি মাহুতপাড়া। এমডি সোহেল। মানে সামনে রবিবার যেটা আছে না, ওই রবিবারের মধ্যে যে আমার ভাইস্তা আর কি হয়, ও আর কি পাহাড়পুরের দিকে যাচ্ছিল, তো স্ক্রিন করছিল। স্ক্রিন করার পরে যে ওইখানে ছেলে পেলে মনে হয় মার দিছে। মার দেওয়ার ক্ষেত্রে এখন আমার ভাইস্তা আর কি আইসিইউর মধ্যে আছে শিলিগুড়ি থেকে। কেমন স্ক্রিন বলতে বাইক নিয়ে স্ক্রিন করছে। এখন স্ক্রিনের মধ্যে মানে শোনা যাচ্ছে যে বেশিরভাগই লোক মারামারি করে আর কি হসপিটালের মধ্যে রাখছে। হ্যাঁ, ভাইস্তাকে। সে এখন ভালো আছে, এমার্জেন্সিতে নিয়ে গেছিল তাকে নিয়ে এমার্জেন্সি থেকে বাড়ি নিয়ে আসছে। অল্প সেরকম কিছু হয় না। হ্যাঁ, ভাইস্তাকে মারধর করে আর কি এরকম।
আপনাকে কোনো থানায় অভিযোগ করেছেন কারণ হ্যাঁ, আমরা কালকে রাত্রেবেলা যেয়ে থানায় অভিযোগ করছিলাম। হ্যাঁ, লিখিত অভিযোগ করছিলাম। কারণ নামে করেছেন নাকি? না, কারণ নামে করা হয় নাই, এখন ইনকোয়ারি করবে পুলিশ ইনকোয়ারি করে যা পায় আর কি। আপনার রাস্তা কেমন আছে? ওটিতে তো এখনো সিরিয়াসই আছে, এখন তোমার ওটি থেকে বের করে আর কি ইসের মধ্যে রাখছে, আইসিইউর মধ্যে রাখছে। হুম, হ্যাঁ সিরিয়াসই আছে, মানে কথাবার্তা তো ওখানে বেশি বলতে দিচ্ছে না আমাদেরকে, এমনি চোখ খুলে দেখতেছে আর কি। পয়সা করে কিরকম লাগছে? পয়সা কড়ি তো এখনো বাজেট দেয় নাই আমাদের পুরো মতন, তাও অনুমানিক আইডিয়া দিছে 3.5 থেকে 4 লাখ তো লাগতে পারে। সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে আমাদের দেখো, আমাদের তো পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আর নিজের আত্মীয় স্বজন মিলে যতটুকু পারছি আমাদের কানেকশন করে চিকিৎসা করতেছি। চাচ্ছেন, পাশাপাশি চাচ্ছেন। হ্যাঁ, পাশাপাশি চাচ্ছি যাতে আমাদের সবাই মিলে যতটুকুই পারো সাহায্য করে। আপনার নাম? আমার নাম রবিউল আলম। আপনার কে? আমার ভাইয়ের ছেলে, ভাইস্তা হবে। আপনার সবাই এক বাড়িতে থাকে? এক বাড়িতেই থাকি। আপনার ভাই দাদা কি করে? আমার দাদা ঝাড়ু বিক্রি করে। আর আপনার রাস্তা আমার ভাইস্তা লেবারি কাজ করে। পড়াশোনা করতে? পড়াশোনা আজ ছেড়ে দিছে, অনেকদিন ধরে ছেড়ে দিছে। কি কারণে? এটা আমাদের বন্ধু হয়ে 24 তারিখে এখানে স্ক্রিন করার পর আর কি পুরো অবস্থা খারাপ। কি বলবো, আর আমাদের বন্ধু বান্ধবগুলো যা পারি যতটুকু পারি কালেকশন করে আইনে দিছি, ওটা দিয়ে কোনো কিছু হচ্ছে না। তো এখন আমরা চেষ্টা করতেছি যে কেউ যদি পারে, যেতটুকু পারে কিছু পয়সা এখানে দিলে ভালো হয়, কারণ আমাদের পেশেন্টটাকে বাড়ি নিয়ে আসতে পারি। প্রচন্ড অবস্থা খারাপ আর কি। আপনার কি হ্যাঁ, সেই করতে হয়েছে। আপনার নাম? আমার নাম এমডি রফিক, কোথায় বাড়ি? এখানেই বাড়ি। আপনার সবাই চালাবেন? হ্যাঁ, যতটুকু পারি আর কি, যে যতটুকু পারে অতটুকু কালেকশন করে দেওয়া হয়েছে, তো ওইটা দিয়ে হচ্ছে না। আর কাছে সবাই পাশে দাঁড়ান। হ্যাঁ, কি পাচ্ছেন সবাই? সবাই পাশে দাঁড়ান। রবিবার জলপাইগুড়িতে উদযাপিত হল সাধারণ গ্রন্থাগার দিবস। পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে এবং স্থানীয় গ্রন্থাগারের ব্যবস্থাপনায় জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে এদিন আয়োজিত হয় নানা অনুষ্ঠানের সূচনা হয় রাজ্য সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাস ও জেলা গ্রন্থাগার আধিকারিক ইমরান শেখ সহ অনেকেই। বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। জেলা গ্রন্থাগার আধিকারিক ইমরান শেখ বলেন, আমরা দেখছি এই ইন্টারনেটের যুগে ছেলে মেয়েদের বই পড়ার চাহিদা ক্রমশ কমছে। বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ বাড়াতেই আমাদের এই আয়োজন। উল্লেখ্য, এদিন মঞ্চ থেকে জেলার 73টি গ্রন্থাগারের 73 জন সেরা পাঠক এবং জেলা গ্রন্থাগারের 5 জন সেরা পাঠককে পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের তরফে। জনশিক্ষা প্রসার গ্রন্থাগার পরিষেবা বিভাগের পরিচালনায় প্রতি বছর আমরা গ্রন্থাগার দিবস পালন করে থাকি। সাধারণ গ্রন্থাগার দিবস 31শে আগস্ট। এই প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সেইভাবে পালন করছি। জনগণের মধ্যে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি যে আপনারা গ্রন্থাগারে আসুন, বই পড়ুন, জীবন গড়ুন। এবছর আমাদের এখানে আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের জেলার যারা প্রতিটা লাইব্রেরি থেকে যে বেস্ট রিডার আছে তাদেরকে সম্মানিত করা হবে এবং সম্বর্ধনা দেওয়া হবে। মানে কতগুলো আছে লাইব্রেরি জেলার মধ্যে? আমাদের জেলাতে বর্তমানে 73টি লাইব্রেরি আছে, প্রতিটি রুরাল লাইব্রেরি থেকে একজন করে এবং জেলা গ্রন্থাগারের থেকে 5 জনকে বেস্ট রিডার যারা সেরা পাঠক তাদের সম্মানিত করা হয়। স্যার, পাঠকদের সংখ্যা তো কমছে, মানে এখন কি বলবেন আপনারা? হ্যাঁ, আমরা দেখছি যে পাঠকদের সংখ্যা কমছে, কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের পরিষেবাকে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, নতুনভাবে নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করছি গ্রন্থাগার বিভাগের প্রচেষ্টায়। জলপাইগুড়ির হজ যাত্রীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো পুরাতন মসজিদ ও কালু সাহেবের মাজারে। হজ যাত্রীদের প্রশিক্ষণ দেবার জন্য কলকাতা থেকে আগত প্রশিক্ষকেরা এখানে এসেছিলেন। মূলত 2026 সনের হজ যাত্রায় এবছর জলপাইগুড়ি থেকে 15 জন হজযাত্রী রওনা দিচ্ছেন। আর আজ অর্থাৎ রবিবার জলপাইগুড়ি পুরাতন মসজিদ ও কালু সাহেবের মাজারে হজ যাত্রীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হলো। কলকাতা থেকে আগত বিশেষ প্রশিক্ষক এখানে এসে আরব দেশে হজ যাত্রীদের কী ধরনের নিয়ম পালন করতে হয় বা কি কি করণীয় তা বিস্তারিত আলোচনা করেন। শিক্ষণ হচ্ছে একটু যদি বলেন। আজকে 2026 যারা হজে যাবেন তাদের নিয়েই আজকে এই প্রশিক্ষণটা শেষ। এবার জলপাইগুড়িতে কতজন যাচ্ছে? জলপাইগুড়িতে এ পর্যন্ত আমার কাছে যে খবরটা আছে যে টোটাল জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে 15 জন মতো। আচ্ছা,
কি কি শেখানো হচ্ছে এবার? এখানে আপনার বিশেষ করে হজের তো আমাদের অনেক কার্যকলাপ থাকে, আর শুধু কার্যকলাপের সঙ্গে সঙ্গে আমাদের ওখানে ওয়েদারটাও খুব গরম থাকে, যার জন্য আমাদের হাজিদের এখান থেকে আগে থেকে ট্রেনিং প্রাপ্ত করে নিয়ে সেখানে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়, যাতে করে সেখানে হজের কাজের জন্য কোনো সমস্যা না হয় এবং সেখানকার ওয়েদারের সঙ্গেও তারা যারা খাপ খাইয়ে চলতে পারে, এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের প্রশিক্ষণ। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আসরারুল হক, মাস্টার ট্রেনার, ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন হজ কমিটি। শহরের অন্যতম জনপ্রিয় পূজা কমিটি পূর্বাঞ্চল দুর্গাপূজা কমিটি এবছর 36তম বর্ষে পদার্পণ করল। রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে তাদের দুর্গাপূজার উদ্বোধন হলো। এবছরের থিম স্বর্গ তব বোধে। রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো পুজোর প্রস্তুতির প্রথম অধ্যায়। সকালে পূজার্চনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় খুঁটি পুজো। উদ্যোক্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর, স্থানীয় বিশিষ্টজন ও বহু নাগরিক। খুঁটি পুজোর পর উদ্যোক্তাদের উদ্যোগে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সচেতনতার বার্তা দিতেই এদিন বহু চারা গাছ রোপণ করা হয়। আকর্ষণ হচ্ছে স্বর্গতম বোধে, এবং 36তম বর্ষে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে খুঁটি পূজা হচ্ছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সাথে পরিবেশ বান্ধব যে আমরা প্রতি বছরই এটা করে থাকি, যে গাছ করি যাতে পরিবেশটাও ঠিক থাকে। পরিবেশ ঠিক না থাকলে আমরা ঠিক থাকতে পারবো না, কাজে পরিবেশকে সামনে রেখে আমরা সেই বৃক্ষরোপণটাও করলাম। এবং আগামীতে যে প্যান্ডেল হবে এবং পূজা মান্য হবে, আমরা সারা বছরই যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে করি, এবং যে পূজা কয়দিন আমরা পাড়ার সমস্ত লোককে নিয়ে একসাথে একত্রিতভাবে আমাদের এখানে অনুষ্ঠান হয়, এবং আমরা খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব একসাথেই করি, পাড়ার সমস্ত লোকজনকে নিয়েই করি। এবং আমি আশা করব যে সকলেই আমাদের এখানে আহ্বান জানাবো সারা শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ সবাইকে, যে আমাদের এই পুজো আসুন এবং আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানকে ভালো করবার চেষ্টা করি সব সময়ের জন্য। এটা একটা সব করে আমরা হচ্ছে স্বপ্নের দেশে সবসময় চলতে ভালোবাসি, এবং যার জন্য এটা একটা স্বপ্নের মধ্যে দিয়ে আমাদের স্বপ্ন দেখতে আমরা সকলেই ভালোবাসি, এবং স্বপ্নের মধ্যে দিয়ে একটা নাম রাখা হয়েছে এটা। শ্রমিক, কৃষক ও দিনমজুরদের কথা মাথায় রেখে রাতের বেলাতেই শুরু হলো প্রশাসনের তরফে আমাদের পাড়ায় সমাধান কর্মসূচি। গোটা রাজ্যে নজির গড়ে জলপাইগুড়ি সদর ব্লকের রাখালদিঘি গ্রাম পঞ্চায়েতে প্রথমবারের মতো শুরু হলো রাতের বেলায় আমার পাড়া সমাধান কর্মসূচি। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই উদ্যোগ। দিনভর কৃষক, শ্রমিক ও কর্মজীবী মানুষ ব্যস্ত থাকে নানান কাজকর্মে, ফলে অনেকেই দিনের বেলায় নিজেদের সমস্যার কথা জানাতে পারেন না। সেই কারণেই সন্ধ্যা থেকে রাতের আড্ডার সময় চায়ের দোকান ও মহল্লার আসরে এবার সমস্যার সমাধানের আয়োজন করল জেলা প্রশাসন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও মিহির কর্মকার। শুধু সমস্যা শোনাই নয়, সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক পর্বও অনুষ্ঠিত হয়। দক্ষিণবঙ্গের লোকসংস্কৃতির সুরে নতুন গান প্রকাশ করেন শিল্পীরা। বহুরূপীর সাজে লোকশিল্পীরা মানুষের বিনোদনের পাশাপাশি সামাজিক বার্তাও তুলে ধরেন। আমরা এখানে সান্ধ্যকালীন একটা দুয়ারে সরকার রেখেছি। এখানকার মানুষের আবেদন ছিল যে দিনের বেলায় কাজ হয়, তো তারা আমাকে আবেদন জানিয়েছিল যে দিনের বেলায় ওনারা কাজে ব্যস্ত থাকেন, রাত্রিবেলায় যদি হয় তাহলে খুব ওনাদের পক্ষে সুবিধা হয়। সেই আবেদনে সাড়া দিয়ে আমরা আজকে সন্ধ্যাবেলায় করেছিলাম। তো অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায় মানুষের একটু এন্টারটেনমেন্ট ভালো লাগে, তো তারপরে আমরা চিন্তা করেছি যে যেহেতু গ্রাম্য এলাকায় মানুষ আগে পালা গান শুনতো, এবং দক্ষিণবঙ্গের কালচার হচ্ছে বহুরূপীর যে ব্যাপারটা, তো দুটোকে মিক্সড করে পালা গান তার সঙ্গে বহুরূপী, এই দুটোকে মিক্সড করে আমরা আজকে এখানে প্রেজেন্টেশন করতে পেরেছি। বিশেষ করে নীলাদ্রি যে পারফরমেন্সটা করেছে, উনি একটা স্কুল মাস্টারমশাই, উনি যে বহুরূপী সেজে, আমাদের আরেকজন দিদিমণি আছেন চুমকি সরকার, উনি যেভাবে এটার পিছনে এফোর্ট দিয়েছেন এবং সাজানোর পিছনে, তো কস্টিউম ডিজাইনার উনি, তো সবার একটা মিলিত প্রচেষ্টায়, এটা হয়তো লেখাটা আমার ঠিকই আছে কিন্তু মিলিত প্রচেষ্টায় আজকে এটা পারফর্ম করা হলো। এটা পরবর্তীকালে রেকর্ডিং হিসেবে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেইভাবেই আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে পাড়ায় সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান যেন উৎসব আকারে মানুষের মধ্যে পালিত হয়। কারণ সত্যি তো আমরা দুর্গা মা যখন আসে তখন আমাদের ভিতরে আনন্দের ধারা বয়ে যায়,
আমাদের মনের ভিতর আনন্দের ধারা বয়ে যায়। আজকে একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা, একটা কালভার্ট বা একটা বিদ্যালয় যদি ভালোভাবে হয়, সেটাও মানুষের আনন্দের একটা ঘটনা। আপনার নতুন বাড়ি করলে যেমন আনন্দ হয়, ঠিক রাস্তা করলেও ঠিক তেমনই আনন্দ হয়। তো এই আনন্দ উৎসবকে কেন আমরা পালন করবো না? সেই জন্যই মূলত এখানে সারাদিন কাজে ব্যস্ত থাকেন মানুষেরা, সেই জন্য একটা অভিনব যেমন আমাদের এই কর্মসূচি, আর অভিনব বলবো আমাদের এই উদ্যোগ, এই যে পালাটিয়া গানের মাধ্যমে প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে, এরপরে বক্তব্য থাকে না, পুঙ্খানুপুঙ্খভাবে আমরা কেমন ধরনের কাজ করব প্রত্যেকে জানিয়ে দেওয়া, নিমন্ত্রণ করা, আসেন আপনারা কাছে আসেন, অংশগ্রহণ করেন, পাড়ায় সমাধানে আপনাদের নিজের সমস্যার সমাধান আপনারা নিজেরাই করবেন। সুন্দরভাবে পালাটিয়া গান, তারপরে আমাদের প্রদীপ প্রজ্বলন, সুন্দরভাবে পাড়ায় সমাধানে এই যে প্রত্যেকটা প্রদীপ প্রায় কি বলবো, এখানে 100টারও বেশি মনে হয় প্রদীপ হবে। হ্যাঁ, রাতটা আমি তো সবার আগে বললাম যে অভিনব যেমন আমাদের কর্মসূচি, আমাদের পাড়া আমাদের সমাধান যেমন একটা অভিনব একটা উদ্যোগ, অভিনব একটা কর্মসূচি, একটা ঐতিহাসিক একটা, এটাও আমরা একটা ভাবছি যে রাত্রেবেলা করলে একটা আলাদা একটা আসবে আমাদের সবার মধ্যে একটা সুন্দর সন্ধ্যার সময়টা। এই জন্য বিভিন্ন এই যে পালাটিয়া গান, তারপরে বহুরূপী বিভিন্ন অনুষ্ঠান, যাতে লোক আনন্দে একটা উৎসব ভাব এই পাড়ায় সমাধান, হ্যাঁ, উৎসবের মধ্য দিয়ে উন্নয়ন, সবাই আনন্দিত। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন, আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। তিস্তা সেতু খুলতেই প্রাণ ফিরে পেল গজলডোবা। স্বস্তিতে ব্যবসায়ী এবং পর্যটন সংশ্লিষ্টরা। 127 দিন পর অবশেষে খুলে দেওয়া হলো গজলডোবার তিস্তা ব্যারেজ সেতু। দীর্ঘ সংস্কারের কাজের কারণে বিগত 4 মাস ধরে বন্ধ থাকা এই সেতুর প্রভাব পড়েছিল স্থানীয় মানুষ, ব্যবসায়ী, পর্যটন কেন্দ্র ও পরিবহনের ওপর। রবিবার সকাল থেকেই সেতু খুলে যাওয়া খবরে স্বস্তি ও আনন্দে ভাসলেন এলাকাবাসী। আপাতত 25 টনের বেশি ভারী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি রেখেছে প্রশাসন। রবিবার সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি এডিএমজি ধীমান বারুই, তিস্তা ব্যারেজ সুপারিনটেন্ডেন্ট আশিস কুমার সাহু, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। তিস্তা ব্যারেজ সেতু বন্ধ থাকায় পর্যটন কেন্দ্র গজলডোবার সাথে যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছিল। বন্ধ হয়ে যায় নৌকাবিহার, সাইকেল রাইড, ব্যাটারি চালিত গাড়িসহ প্রায় সমস্ত পর্যটন পরিষেবা। স্থানীয় পাখিবিতান এলাকায় থাকা 72টি নৌকো কার্যত অকেজো হয়ে পড়ে। ব্যবসায়ীদের দাবি, ছুটির দিনেও পর্যটকেরা না আসায় ক্ষতির মুখে পড়তে হয় তাঁদের। স্থানীয় ব্যবসায়ী তপন মণ্ডল, কৃষক সুকুমার সরকার ও গাড়ি চালক রতন হালদার বলেন, গত 4 মাসে আমরা খুব কষ্টে ছিলাম, কেউ আসতো না, ব্যবসা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। আজ থেকে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন, দীর্ঘদিন সংস্কারের কারণে সেতুটি বন্ধ রাখতে হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করে তা আজ খুলে দেওয়া হলো। আপাতত 25 টনের বেশি ভারী যান চলাচল করবে না। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ বলেন, স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা এখন খুব খুশি। এতদিন পর্যটকেরা আসতে পারতেন না, এখন থেকে আবারও ব্যবসা সচল হবে। প্রসঙ্গত শিলিগুড়ি ও ডুয়ার্সের মধ্যে যোগাযোগের দ্বিতীয় বিকল্প সেতু
এই গাজলডোবা সেতু। এটি বন্ধ থাকায় সাধারণ মানুষ, পর্যটক ও জরুরি পরিষেবার উপর ব্যাপক প্রভাব পড়েছিল। সেতু খুলে যাওয়ায় এলাকা আবার স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশা সকলের। একটা আমাদের এই গাজলডোবা এই ব্রিজ, এটার উপর দিয়ে যেরকম এখানকার মানুষের বিশেষ করে যে পর্যটন এলাকা, অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা, একদিকে মাল সাব ডিভিশন, আরেকদিকে সদর সাব ডিভিশন, মাঝখানে এই ব্রিজটা রয়েছে। একদিকে যেমন রাজগঞ্জ ব্লক, অন্যদিকে মাল ব্লক, ক্রান্তি ব্লক রয়েছে। তো এখানে মূলত যেটা আমাদের এনজিপি থেকে যে যোগাযোগের যে পর্যটকদের আসার যে মূলত যে রাস্তা, সেটাই হচ্ছে এই রাস্তা, যেখান দিয়ে পর্যটকরা খুব তাড়াতাড়ি যে নিজেদের আমাদের যে পর্যটন কেন্দ্রগুলিতে পৌঁছে যেত। এটা দীর্ঘ, আপনারা জানেন, গত দুর্গাপূজার প্রায় আগে থেকে যে সিকিমের ভয়াবহ বন্যার পরে এখানকার পরিস্থিতি যা ছিল, এই ব্রিজটার যা বহু পুরনো ব্রিজ, এখানে পরিস্থিতি ছিল, এখানে যান চলাচলটাকে বন্ধ করে দেওয়া হয়। এবং তার পরবর্তী সময়ে আমাদের ইরিগেশনের পক্ষ থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে খুব দ্রুততার সাথে, তৎপরতার সাথে 6 মাসের মধ্যেই যে টাইম ছিল তার মধ্যেই কিন্তু এটা সংস্কার করা হয়েছে। এবং সংস্কার চলাকালীন যে সময়টা, সেই সময় সত্যি কথা বলতে শুধু পর্যটকদের জন্য না, সাধারণ মানুষ যে এখানকার আশেপাশে স্কুলগুলোর স্কুলের বাস থেকে শুরু করে বাচ্চাদের যাতায়াত, বিভিন্ন মানুষের রুজি রুটি, এই এলাকার যারা ছোট ব্যবসায়ী, সাধারণ মানুষ, তাদের রুজি রুটি থেকে শুরু করে সর্বত্র একটা বড় সমস্যা তৈরি হয়েছিল, সেটার আজকে অবসান হলো। এই জন্য আমরা আজকে সত্যি ভালো লাগছে যে এত বড় একটা সমস্যার যে সমাধান হলো আজকে আমাদের এই এলাকায়, যেখানে সাধারণ মানুষের চলাচলের জন্য আজকে এই ব্রিজটা খুলে দেওয়া হলো। দেখুন, এটা তো একদম যারা এই দপ্তরের, ইরিগেশন দপ্তরের যারা ইঞ্জিনিয়ার আছেন এবং যাদবপুর থেকেও তারা টেকনিক্যাল পার্সন যারা এসেছিলেন, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীও উদ্বিগ্ন ছিলেন। আমাদের গত 1 বছর আগে তিনি যখন আমাদের এখানে এসেছিলেন, জলপাইগুড়ি জেলার উত্তরকন্যাতে যখন ছিলেন, তখন আমাদের চিফ সেক্রেটারি এসে এটা ভিজিট করেন এবং তার পরবর্তী সময়ে যে এত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ, সেটা করার জন্য তিনি যে উদ্যোগ নিয়ে এই কাজটা করিয়েছেন। এবং তারপরে যেটা কি বলছিলেন যে গাড়ি চলাচলের ক্ষেত্রে, যেটা তো সমস্ত টেকনিক্যাল বিষয়, এখানে ইরিগেশন যে ডিপার্টমেন্টের যারা ইঞ্জিনিয়াররা আছেন, এবং তারপরেও বললাম তো যাদবপুর থেকে টেকনিক্যাল পার্সনরা এসে যে নিয়ম করে দিয়েছেন, তাতে এখানে যে আগে এখন পর্যন্ত 25 টন পর্যন্ত এখান দিয়ে যানবাহন চলাচল করতে পারবে। জলপাইগুড়িবাসীর খুব আনন্দের বিষয়, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত 3 মাস আগে আমাদের রাজগঞ্জ বিধানসভা, মালবাজার বিধানসভার মধ্যবর্তী তিস্তা নদীর উপরে তিস্তা ব্রিজটা 3 মাস আগে বন্ধ হয়েছিল। তার কারণ তিস্তা ব্রিজের কিছু কাজ বাকি ছিল, রিপেয়ারের প্রয়োজন ছিল বলে এই দপ্তর, সেচ দপ্তরের তরফ থেকে 3 মাস বন্ধ হয়েছে। তার জন্য আজকে আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবং আমাদের সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার উদ্যোগে নতুন করে ব্রিজটা আজকে শুভ উদ্বোধন আজকে খুলে দেওয়া হলো সাধারণ পাবলিকের জন্য। এটা সমস্ত মানুষের একটা স্বপ্ন ছিল, যাতে এই যে রিপেয়ারিং যাতে এটা পূজার আগে যত সম্ভব একটু তাড়াতাড়ি যদি এই ব্রিজটা আরম্ভ হয়ে যায়, তাহলে কিন্তু সবার পক্ষেই ভালো। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে তিস্তা ব্রিজ আছে, এই তিস্তা ব্রিজে আমরা দেখছি ওইদিকেও অনেক রাস্তার কাজ হচ্ছে। তো সুতরাং ওইখানে গেলে অনেক জামের মধ্যে পড়তে হয়, যার ফলে কিন্তু এই রাস্তা, এই ব্রিজ হওয়াতে আমাদের অনেক যে জামের ব্যাপার, আমরা অনেক সেটা সুবিধা হবে এখানের মানুষের জন্য। তো বিশেষ করে এই ব্রিজের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমাদের চিফ সেক্রেটারিকে পাঠিয়েছিলেন। আমাদের এখানে চেয়ারম্যান আমাদের খগেশ্বর রায় মহাশয় আছেন, আমাদের জেলা সভানেত্রী মহাগোপ মহাশয় আছেন, উপস্থিত আছেন। ডিস্ট্রিক্ট পূজার আগে যদি এই ব্রিজটা তাড়াতাড়ি যদি এটা আরম্ভ করে দেওয়া যায়, তাহলে এইখানে পূজার সময় নিশ্চয়ই আপনারা জানেন যে এখানে অনেক টুরিস্ট বাইরের থেকে আসে। তাহলে এই রাস্তা যদি খোলা যায়, তাহলে কিন্তু টুরিস্টের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, কিংবা আমাদেরও ক্ষেত্রে অনেক সুবিধা হবে। সুতরাং এটা আমরা গর্বিত যে আমরা এটা সময় মতন, যেটা আমাদের যে ডিপার্টমেন্ট যার দায়িত্ব ছিল যে এই ব্রিজ রিপেয়ারিং করার, 1,24,00,000 টাকার মধ্যে যে রিপেয়ারিংটা কাজ হয়েছে, আর কাজের সাথে সাথে সেই ডিপার্টমেন্টকেও আমি বিশেষ করে অনেক ধন্যবাদ জানাবো যে তারা কিন্তু সময় মতন ওয়ার্ক অর্ডার পাওয়ার পরে তার সাথে সাথে তারা কাজও কিন্তু
সেইভাবে করেছে যাতে আমরা সময় মতন সেই কাজটাও কমপ্লিট করতে পেরেছে, যার ফলে কিন্তু পূজার আগে আমরা এই ব্রিজটা আমরা আরম্ভ করতে পেরেছি। 5000 গাছ বাঁচানোর জন্য নাগরিক কনভেনশন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে চালসা এলাকার ব্যাডমিন্টন কোর্টে লাটাগুড়ি থেকে ময়নাগুড়ি পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য 5000 গাছ কাটার বিরোধিতা করে নাগরিক কনভেনশন করা হলো রবিবার। কনভেনশনে রাজ্য বিজ্ঞান আন্দোলনের নেতৃবৃন্দ সহ এলাকার পরিবেশ প্রেমী ও জলপাইগুড়ি জেলা সহ আশপাশের উত্তরের জেলাগুলির বিজ্ঞানকর্মী ও পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। কনভেনশনে রাস্তা সম্প্রসারণের নামে গাছ না কেটে বিকল্প রাস্তার পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যে সমস্ত মানুষকে পরিবেশ রক্ষার্থে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বিজ্ঞানকর্মী, বিজ্ঞান আন্দোলনের নেতৃত্ব ও পরিবেশপ্রেমী সংগঠনের সংগঠকেরা। কনভেনশনের শুরুতে সংগঠনের সদস্যরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। কনভেনশনে জলপাইগুড়ি জেলা সভাপতি প্রদীপ ভৌমিক, সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী, কার্যকরী সভাপতি প্রদীপ মহাপাত্র, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী তপন সাহা, রাজ্য জনবিজ্ঞান আন্দোলনের নেতৃত্ব সুনীল দাস, গোপাল দেকে নিয়ে গঠিত সভাপতি মণ্ডলী সভা পরিচালনা করেন। কনভেনশনের শুরুতে জলপাইগুড়ি জেলা বিজ্ঞান মঞ্চের সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর পার্থ সারথী চক্রবর্তী তার প্রারম্ভিক বক্তব্যে গরুমারা জাতীয় উদ্যানকে সামনে রেখে এলাকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য ও জঙ্গলে রাত্রিযাপন করে দার্জিলিং, সিকিম, কালিম্পং এবং আশপাশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখার জন্য গরুমারা অভয়ারণ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা পর্যটন বিকাশের কথা তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। 2017 সালে 2টি ট্রেন যাওয়ার জন্য গরুমারা অভয়ারণ্যের লাটাগুড়িতে যেভাবে বৃক্ষচ্ছেদন করে ওভারব্রিজ তৈরি হয়েছে তাতে এলাকার পর্যটন ব্যবস্থার বিরাট ক্ষতি হয়েছে পরিবেশের। ট্রান্সশিপমেন্ট সেখানে হবে, মানে সমুদ্রের মধ্যেই সেখানে আদান প্রদান হবে, মাল খালাস হয়ে আরেকটা এতে শিপে চলে যাবে, সেখানে আন্তর্জাতিক মানের একটা এয়ারপোর্ট হবে, সেখানে গ্রিন সিটি হবে। আরে গোটাটাই তো গ্রিন, গ্রিন কেটে তুমি আবার কিসের গ্রিন সিটি করবে? আর 130 স্কোয়ার কিলোমিটার সেই জায়গা, সেখানে একটা গাছও আর থাকবে না। বলা হচ্ছে 1 কোটি গাছ সেখানে কাটা হবে। চিন্তা করুন, নিকোবর আইল্যান্ডের যারা ছবি দেখেছেন, 1 কোটি গাছ কাটা হবে, যার প্রাথমিক পর্যায়ে 8,65,000 প্রায় 9 লাখ গাছ সেখানে কাটা হবে। এবং সেখানে ভালনারেবল কমিউনিটি আছে, আদিবাসী কমিউনিটি দুটো। তাহলে আমরা কোন জায়গাতে যাব? উন্নয়নের মডেল হিসেবে যেখানে বারবার বলছে, কোভিডের সময় সতর্ক বানিয়ে দিয়েছে IPBS, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ইকোসিস্টেম সার্ভিসেস, যে এইটা তো হওয়ারই ছিল। যে পরিমাণে ল্যান্ড ইউজ পরিবর্তন আমরা করেছি, মাটির ভূপৃষ্ঠের উপরের যে স্তর টোপোগ্রাফি, সেইটাকে আমরা পরিবর্তন করেছি, তার জলাভূমিগুলোকে ভরাট করেছি, তার জঙ্গল কেটে সাফ করেছি, তার মাটির তলার যাবতীয় সম্পদকে লুটতরাজ করেছি। আর জঙ্গল কেটে সাফ করার জন্য জঙ্গলের যে প্রাণী, সেই প্রাণীরা এসে তার রোগ কোভিড, সেই রোগ আমার। বঙ্গীয় ভূগোল মঞ্চের জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে ভূ জিজ্ঞাসা 2025 অনুষ্ঠিত হলো আজ। 19তম আন্তঃস্কুল ও কলেজ ভূগোল বিষয়ক মেগা কুইজ প্রতিযোগিতাটি এদিন অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে। এদিনের এই প্রতিযোগিতায় জেলার 30টি বিদ্যালয় ও 9টি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। কুইজ প্রতিযোগিতায় যারা চ্যাম্পিয়ন হবে তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও যারা রানার্স হবে তাদের রানার্স ট্রফি তুলে দেওয়া হবে উদ্যোক্তাদের তরফে। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে বই এবং সার্টিফিকেট দেওয়া হবে বলে জানান মঞ্চের জেলা সম্পাদক দীপক সরকার। তিনি আরও বলেন, আগামীতে যাতে ভূগোল সম্বন্ধে আরও বেশি জ্ঞান লাভ করা যায় তার জন্যই এই প্রচেষ্টা। প্রতিবারই এই কুইজ কম্পিটিশন করি, তো এবার আমাদের 19তম কুইজ প্রতিযোগিতা, যাকে আমরা নাম দিয়েছি ভূ জিজ্ঞাসা। এই ভূ জিজ্ঞাসা বিদ্যালয় স্তর এবং কলেজ স্তরে হয়ে থাকে। এবছর আমাদের মোট 30টি বিদ্যালয় থেকে 48টি টিম অংশগ্রহণ করেছে এবং 9টি কলেজ থেকে 15টি টিম অংশগ্রহণ করেছে। এই ধরনের প্রতিযোগিতার উদ্দেশ্য কি আপনাদের? দেখুন, আমরা বঙ্গীয় ভূগোল মঞ্চের যে সদস্য, আমরা সবাই হচ্ছে স্কুলে এবং কলেজের, কেউ স্কুলের শিক্ষকতা করেন, কেউ কলেজে অধ্যাপক। তো আমরা আমাদের সাবজেক্ট যেহেতু ভূগোল, ভূগোলকে আমরা ভালোবাসি। আর এই ভূগোল চারিদিকে, এই ভূগোলের প্রতি
ছাত্রছাত্রীদের যে কি বলবো, ওদের ভূগোলের প্রতি যে টান, ভূগোলের প্রতি যে আগ্রহ, এটা যাতে বাড়ে, এই জন্য আমরা প্রতিবারই এই কুইজ কম্পিটিশনটা করি। সেই সঙ্গে আমরা ভূগোল মেধা পরীক্ষাও আমরা সারা রাজ্য জুড়ে নেই। এটা একটা বৃহৎ সংগঠন, শুধু আমাদের জেলায় নয়, পশ্চিমবঙ্গব্যাপী এই সংগঠন। 1995 সালে এই সংগঠনের প্রতিষ্ঠা হয়। এখনও সসম্মানে এই প্রতিষ্ঠান এগিয়ে চলছে। আমরা প্রতিবারের ন্যায় এবারও কুইজ প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের ডেকেছি এবং ওরা এসেছে, সঙ্গে অনেক অভিভাবকরা এসছে, অনেক অভিভাবক এসছে। আমাদের প্রধান বিচারক হিসেবে এসছেন শিলিগুড়ি কলেজের কমার্স কলেজের অধ্যাপক রঞ্জন সরকার, প্রিন্সিপাল রঞ্জন সরকার। তৃণমূল কংগ্রেসের নতুন মনোনীত ব্লক সভাপতি সংবর্ধনাকে কেন্দ্র করে নতুন পুরাতন দ্বন্দ্ব দেখা গেল ওদলাবাড়িতে। তৃণমূল কংগ্রেসের মাল গ্রামীণ ব্লকের নতুন মনোনীত সভাপতি জিতনি মাহালির সংবর্ধনা সভাতে নতুন পুরানো দ্বন্দ্ব জারি থাকলো ওদলাবাড়িতে। ওদলাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির আহ্বানে শনিবার বিকেলে নতুন মনোনীত গ্রামীণ ব্লক কমিটি সভাপতি জিতনি মাহালির সংবর্ধনা সভায় এদিন মুখ্য বিষয় হয়ে ওঠে সম্প্রতি ডামডিম অঞ্চল থেকে বিধানসভা নির্বাচনের প্রার্থী পদের দাবি। যে দাবি প্রসঙ্গে এদিন মাল বিধানসভার বর্তমান বিধায়ক তথা মন্ত্রী বুলুচিক বড়াইক বলেন, 26-এর নির্বাচনে দলের প্রার্থী পদ পাবার আশায় যারা নতুন করে স্বপ্ন দেখছেন তারা স্বপ্নই দেখুন, প্রার্থী নির্বাচন করবে দলের রাজ্য নেতৃত্ব। অন্যদিকে এদিনের সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে গ্রামীণ ব্লক কমিটি সভাপতি জিতনি মাহালি বলেন, গত 3 বছর ধরে যেভাবে দলের প্রতিটি অনুষ্ঠানে ব্লক কমিটির তরফে ওদলাবাড়ি অঞ্চল কমিটিকে ব্রাত্য করে রাখার ভুল করা হয়েছিল, আগামী দিনে তা সংশোধন করে নেওয়া হবে। ভিড়ে ঠাসা এদিনের সভায় মন্ত্রী বুলুচিক বড়াইক ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল যুবর মাল ব্লক কমিটির সভাপতি আরমান আরশাদ, মহিলা তৃণমূলের ব্লক কমিটি সভাপতি সুনিতা মুন্ডা, মাল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমীলা মাতব্বর, ওদলাবাড়ি অঞ্চল কমিটির সভাপতি সুকান্ত চৌধুরী প্রমুখ। আমি এতটুকু বলবো যে দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জির আশীর্বাদে এবং আপনার মাল ব্লকের সমস্ত জনগণের আশীর্বাদে আমার টিএমসির যত কর্মী, আমার সৈনিক, মহিলা থেকে যুব থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে শ্রমিক সংগঠন থেকে শুরু করে মাদার থেকে শুরু করে সবারই আশীর্বাদ আমার রয়েছে এবং তাদের আশীর্বাদে আজকে দল আমাকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য আমাকে চেষ্টা করেছেন এবং একটা গুরু দায়িত্ব আমাকে দিয়েছে যে আমি যদি হই যে এই জিতনি মাহালিকে যদি দেওয়া হয় তাহলে হয়তো সমস্ত লোককে নিয়ে সাথে চলতে পারবে, এই আশা দলের ছিল। আর আমি আশা করব যে আমি 5টা অঞ্চলের প্রেসিডেন্ট নই, আমি 6টা অঞ্চলের প্রেসিডেন্ট। এই মনোভাব নিয়ে কিন্তু আমি আগামী দিনে চলবো এবং কাজকর্ম করব। আমি এতটুকু বলবো যে আজকে যারা প্রতিবাদ করছে তারাও কিন্তু একদিনে প্রেসিডেন্ট ছিলেন, ব্লক প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং রাঙামাটি গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতি হয়ে আজকে যেই মন্ত্রী সাহেবের বিরোধিতা করছে সেই মন্ত্রী সাহেবের হাত ধরেই কিন্তু আজকে পঞ্চায়েত সমিতির সহসভাপতি হয়েছে। পরিষ্কার যেটা বলতে চাই, উনি যেহেতু পরিষ্কার বলেছেন, আমি ওনাকে প্রথমেই যখন আমি খবরটা পাই প্রথমেই কিন্তু ওনাকে সবার প্রথমে আমি কিন্তু আমার যে প্রেসিডেন্ট ছিলেন ব্লক প্রেসিডেন্ট বাবু প্রসাদ, ওনাকে আমি ফোন করি এবং ওনার আশীর্বাদ নেওয়ার সবার প্রথমে গেছে এবং উনি অভিনন্দনও জানিয়েছেন, আমাকে খাদা করিয়েছেন, উনি আমাকে সম্বোধনা জানিয়েছেন। জানার পরও কী কারণে কেন উনি এরকম করলেন সেটা আমার জানা নেই। যদি করে থাকেন তার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, দল যেটা ভালো চাবে, দলের যেটা ভালো মনে হয়েছে সেটা করছে আমি দলের জন্য। এবং আমরা এই মাল বিধানসভায় আমরা চাই, যেহেতু আমাদের মাল বিধানসভায় আমাদের সৌভাগ্য যে আমরা একটা মন্ত্রী, এত সুন্দর একটা মন্ত্রী পেয়েছি যার হাত ধরে আমরা মাল ব্লকের অনেক ডেভেলপমেন্ট করেছি। বিশেষ করে আমি একটু দুঃখের সহিত যে আজকে উনি প্রেসিডেন্ট ছিলেন বলে আজকে ওদলাবাড়ি বঞ্চিত ছিল, কারণ উনি সবসময় বলতেন যে 5টা গ্রাম পঞ্চায়েত হচ্ছে আমার গ্রাম পঞ্চায়েত,
এইটা আমি পরিচালনা করব, ওদলাবাড়ি সেটা তম দেখবে। কিন্তু তমদাকে কখনো উনি ডেকে কখনো উনি বসে যে আলাপ আলোচনা করবেন যে দাদা তুমি কেন আমার প্রতি বিরূষ মন্তব্য কিংবা আমার কাছ থেকে কেন দূরে সরে গেছো, আমার মনে হয় না যে তমদার সাথে যদি বসতো তাহলে এই ফারাকটা হতো। কারণ হচ্ছে আমি এক বক্তব্যের মাধ্যমেও বলেছি ঝগড়াঝাটি আমাদের ঘরের ভিতরে হবে, বাইরে কিন্তু নয়। আর ঝগড়াঝাটি হলে সেটা মিল হবেই, কেন মিল হবে না? এই সম্মানজনক সময় আমাদের কবিরা উপস্থিত আছে, মহাপঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত আছে। আমাকে খুবই ভালো লাগছে একটা জিনিস আজকে যে প্রথম আমাদের এখানে যে সভাপতি যাকে দায়িত্ব এখন দিয়েছে উনি বলেছেন নিশ্চিতভাবে আমাকে যখন দায়িত্ব দিয়েছে গ্রামীণ ব্লকের, তো গ্রামীণ ব্লকের মধ্যে আমাদের 6টা অঞ্চল আছে। নিশ্চিতভাবে আগামী 6টা অঞ্চলকে আমি সমানভাবে এক নজরে আমি দেখব, আর সমস্ত অঞ্চলে যাতে আমরা সবাই মিলে যাতে সংগঠনকে আমরা শক্তিশালী করার জন্য প্রত্যেক অঞ্চলে যাতে আগামী দিন 2026 সামনে রেখে যাতে আমরা সংগঠনকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি, সেটা নিয়েও নিশ্চয়ই আলোচনা করেছে। দেখেন একটা জিনিস আমি আপনাদের বলে দিচ্ছি যে এখন মানুষের যে চিন্তা ভাবনা, এখন তাদের মনের মধ্যে কী চিন্তা ভাবনা আছে, তাদের ব্যক্তি ব্যাপার আছে, তারা অনেক লোক আছে অনেক স্বপ্ন দেখে, সেই স্বপ্ন দেখার তার অধিকার আছে, তারা দেখতে পারে। কিন্তু আমি আপনার বলে দিচ্ছি যে প্রার্থী ঠিক করার দায়িত্ব কিন্তু আমাদের অঞ্চল, এটা আমাদের মধ্যে পড়ে না, এটা রাজ্য কমিটি। তারা যখন বিধানসভা নির্বাচনের সময় আপনারা দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 294টা বিধায়ক তারা ওইখান থেকে ঘোষণা করেন। আপনার লোকসভার সময় আপনারা দেখেছেন যখন সমস্ত সংসদ কলকাতা থেকে প্রত্যেক সংসদকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সে ঘোষণা করবে। সুতরাং এটা আমাদের রাজ্য কমিটির ব্যাপার, সেটা রাজ্য কমিটি দেখবে। এখন যে কী মনে করছে, তারা স্বপ্ন দেখছে, তারা তাদের ব্যাপার আছে। আমি এইটা নিয়ে আর কিছু বেশি মন্তব্য করতে চাই না। আমাদের একটাই লক্ষ্য থাকবে, আমরা সবাইকে নিয়ে যাতে আগামী দিন আমরা চলার নির্দেশ আমরা দিয়েছি। আমাদের আজকে প্রথম মিটিং আমাদের সভাপতি যে নতুন দায়িত্ব দিয়েছে, আমার দায়িত্ব হলো 6টা অঞ্চল। মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হলো ওদলাবাড়িতে। স্থানীয় 2 প্রয়াত ব্যবসায়ী কিষান আগরওয়াল ও গোপাল আগরওয়ালার স্মৃতিতে লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি উদয় এর ব্যবস্থাপনা এবং তরাই লায়ন্স ব্লাড ব্যাংকের সহযোগিতায় গত কয়েক বছরের মতো শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওদলাবাড়ি বাজারে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আয়োজকদের তরফে লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি উদয়ের সভাপতি বিশাল আগরওয়াল, সহ সভাপতি আশিস আগরওয়াল এবং মুখ্য পৃষ্ঠপোষক নীতিশ আগরওয়াল বলেন, চিকিৎসার প্রয়োজনে সারা বছর ধরে সাধারণ মানুষের রক্তের চাহিদা মেটাতে আমরা শিলিগুড়ি সহ ডুয়ার্সের তরাইয়ের বিভিন্ন এলাকায় নিয়মিত এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করি। ওদলাবাড়িতে আয়োজিত এদিনের রক্তদান শিবির থেকে 130 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। একই সাথে এদিনের শিবির থেকে কয়েকজনকে হুইল চেয়ার ও স্ক্র্যাচ প্রদান করা হয়েছে। তাই এলাকার সমস্ত সুবুদ্ধি মানুষের কাছে আবেদন, আপনারা রক্ত দিতে পারেন, জানলে আপনারা অবশ্যই রক্ত দিবেন। ক্লাব উদয় থেকে আমরা 3rd ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করছি উদলাবাড়ি বাজারে। এটা আমার বাবার স্মৃতি লেট কিষণ কুমার আগরওয়াল এবং আমার বন্ধু নীতেশ, ওনার ভাই স্মৃতি লেট গোপাল আগরওয়ালের স্মৃতি আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করেছি। এই ক্যাম্পে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প, ফুড ডিস্ট্রিবিউশন, প্রত্যেক ব্লাড ডোনারকে আমরা একটা আমব্রেলা ছাতা দিচ্ছি। তার সঙ্গে আমাদের ফার্স্ট এডের কিট আমরা ইনস্টল করব ট্রাফিক মোড়ে। এগুলো প্রোগ্রাম আমরা অর্গানাইজ করেছি। আমাদের খিচুড়ির প্রোগ্রাম আছে, 1টা থেকে এটা শুরু হয়ে যাবে। এই টোটাল ব্লাড কোথায় যাবে? এই টোটাল ব্লাড শিলিগুড়ি লাইন্স তারাইতে যাবে। যে কোনো ডোনার যে ব্লাড দিয়েছেন, ওনার যদি প্রয়োজন হয় ব্লাডের, সে আমাদের ক্লাবকে বা আমাদেরকে সম্পর্ক করতে পারে। পুরো বছর ওনারা ব্লাডের ইউনিট পেয়ে যাবে। এখানে সব আর কোথায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আপনাদের? আমাদের শিলিগুড়ি ডুয়ার্সের প্রত্যেক বছরে মোটামুটি ধরেন 10 থেকে 15টা আমার ব্লাড ক্যাম্প হয়। লায়ন্স ক্লাব বোধহয় এই মুহূর্তে কতজন সদস্য আছে? লায়ন্স ক্লাবের আমাদের 57 মেম্বার্স আছেন, যেটার মধ্যে প্রেসিডেন্ট আমাদের বিশাল আগরওয়াল আছেন আর আমি ভাইস প্রেসিডেন্ট আছি। এখনো পর্যন্ত কত ইউনিট ব্লাড সংগ্রহ? আমাদের এই ক্যাম্পে এখন আমাদের 45 ইউনিট ক্যাম্প কালেকশন হয়ে গেছে, আর মোটামুটি আমাদের টার্গেট 150 প্লাসের আছে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
শিলিগুড়ির বিধায়কের দাবিকে মান্যতা দিয়ে শিলিগুড়ির টাউন স্টেশনকে হেরিটেজ তকমা দেবার কাজ শুরু করল রেল দপ্তর। শিলিগুড়ির টাউন স্টেশনকে হেরিটেজ তকমা দেওয়ার পাশাপাশি রাত্রিকালীন ট্রেন পরিষেবা চালুর বিষয়ে রেল মন্ত্রকে দাবি জানিয়েছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই দাবি মেনেই অবশেষে রেল মন্ত্রক থেকে বিধায়ককে জানানো হয়েছে যে টাউন স্টেশনকে হেরিটেজ তকমা দেওয়ার সঙ্গে সঙ্গে বাকি দাবি দেওয়া নিয়েও রেল মন্ত্রকের তরফে কাজ শুরু হয়েছে। বিধায়ককে সরাসরি চিঠি দিয়ে এমনটাই জানানো হয়েছে বলে জানান শঙ্করবাবু। খুব স্বাভাবিকভাবেই বিধায়ক রেল মন্ত্রকের এই পদক্ষেপে খুশি। যদিও বিধায়কের দাবি রাজ্য ও কেন্দ্র একসঙ্গে মিলিত হয়ে কাজ করলে পশ্চিমবঙ্গ তথা শহর শিলিগুড়ির উন্নতি সম্ভব হবে, যদিও এই রাজ্য সরকারের তরফে এমন পদক্ষেপ দেখা যায় না। এই প্রসঙ্গে প্রাক্তন মেয়র তথা মন্ত্রী অশোক ভট্টাচার্যের কথা তুলে শঙ্করবাবু জানান, এক সময়ে মন্ত্রী থাকাকালীন অশোকবাবু বারবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে গিয়ে একাধিক দাবি দাওয়া পূরণ করার চেষ্টা করতেন, যার ফলে শহরে উন্নয়ন হয়েছে, যা এখনকার দিনে বিরল। তো গত 11 তারিখ রেল দপ্তর থেকে আমাকে চিঠি পাঠানো হয়, যা আমি পেয়েছি 1-2 দিন আগে। সেখানে শিলিগুড়ির মানুষ যেটি সরকারের কাছে তারা পৌঁছন না, বা রাজ্যের সরকারের মন্ত্রীরা কোনো উদ্যোগ পশ্চিমবঙ্গের জন্য তারা ব্যক্তিগতভাবেও তারা নেন না। আর সংবিধান অনুযায়ী যাই করার চেষ্টা করি না কেন, রাজ্যের সরকারের মধ্যে দিয়ে কেন্দ্রের সরকারের কাছে যাওয়া, এটাই হচ্ছে নিয়ম। আমি এখানকার একটা বিশেষ করে মাননীয় আরবান ডেভেলপমেন্ট মিনিস্টারের কাছে অনুরোধ করেছিলাম যে আমাদের এখানে পার্কিংয়ের যে সমস্যা, মাল্টি লেভেল একটা পার্কিং করার জন্য, তো উনি আমাকে বলেছেন সব স্টেট গভর্নমেন্ট থেকে প্রপোজাল আসা দরকার। আমাদের মাননীয় পর্যটন মন্ত্রী, তার কাছে গিয়ে প্রত্যেকটা বিষয়ে ধাক্কা খেতে হয় যে রাজ্যের সরকারের অধীনস্থ দপ্তর বা মন্ত্রীরা তারা আমাদের দেওয়া কোনো প্রস্তাব কেন্দ্রের কাছে ফরওয়ার্ড করেন না, নিজেরাও যান না, এবং তার ফলশ্রুতিতে কিন্তু অনেক অনেক সুবিধে থেকে আমাদের রাজ্য বঞ্চিত হচ্ছে। তাই আমি আশা রাখি যে 2026-এ অবস্থার পরিবর্তন হবে, রাজ্য কেন্দ্র উভয় মিলেই এই কাজগুলো, পশ্চিমবঙ্গের যে বঞ্চনার যে জায়গাগুলো হয়েছে এই রাজ্যের সরকারের অসহযোগিতামূলক আচরণের জন্য, সেটা সমাপ্তি হয়ে একটা নতুন পশ্চিমবঙ্গ আমরা। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 17.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। 127 দিন পর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো সংস্কারের কাজে বন্ধ থাকা গজলডোবা ব্যারেজ সেতু। আপাতত 25 টনের বেশি ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। স্বস্তিতে স্থানীয় মানুষ, ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্টরা। লাটাগুড়ি থেকে ময়নাগুড়ি পর্যন্ত রাস্তা সম্প্রসারণ হলে কেটে ফেলতে হবে 5000 গাছ, ব্যাপক ক্ষতি হবে পরিবেশের। এই বৃক্ষচ্ছেদনের বিরোধিতা করে নাগরিক কনভেনশন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।